হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা ও অন্তরালের রহস্য জেনে ফেলায় কাল হয়েছিল সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামের। অভিযোগ রয়েছে সেই সত্য ধাপাচাপা করার জন্যই 2016 সালে রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গি নাটক সাজিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে তখনকার আওয়ামী লীগ সরকার। 13 সেপ্টেম্বর 2016 প্রতিটি টেলিভিশনের স্ক্রিন এবং পত্রিকার পাতায় ব্রেকিং নিউজ ছিল। ঢাকার রূপনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুর্ধর্ষ জঙ্গি কমান্ডার মুরাদ। তৎকালীন হাসিনার পুলিশ প্রশাসন দাবি করেছিল জাহিদুল ইসলাম নানা সময় বিভিন্ন নাম ব্যবহার করে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং নিজেকে বাঁচাতে প্রশাসনের উপর হামলা করেছে। সে কখনো জাহাঙ্গীর, কখনো মুরাদ, কখনো ওমর। আমাদের নিশ্চিত হতে হবে আসলে তার নাম কি। অভিযোগ ছিল তার কাছে পিস্তল, চাপাতি এবং গ্রেনেড সে নিক্ষেপও করেছিল ও চাপাতিতে আঘাত দিয়ে। অভিযোগ রয়েছে সেই সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পালিত প্রথম ডেইলি স্টার সহ একাধিক গণমাধ্যম পুলিশের দেয়া স্ক্রিপ্ট বিন্দুমাত্র যাচাই করে। একতরফা মিডিয়া ট্রায়ালে একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তার গায়ে উগ্রবাদের তকমা চাপানো হয়। অথচ 24-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর বেরিয়ে আসে এক লোমহর্ষক রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ইতিহাস। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পশ্চিম চাঁদপুর গ্রামে জন্ম নেওয়া জাহিদুল ইসলাম 2000 সালে 43তম বিএমএ লং কোর্সে তৃতীয় স্থান অর্জন করে সেনাবাহিনীতে কমিশন পান। মেধার স্বাক্ষর ছিল তার, যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গোল্ড মেডেল দ্বারা কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, পাকিস্তানে মিড ক্যারিয়ার কোর্স এবং কানাডায় উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেট ও বগুড়া সেনানিবাসে সুনামির সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু সেনাবাহিনীতে অযোগ্যদের অনৈতিক পদোন্নতি, চাটুকারিতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সোচ্চার থাকায় রোশনলে পড়েন এই শতাব্দী। বাধ্য হয়ে 2015 সালে স্বেচ্ছায় অবসর নিয়ে পরিবার সহ ঢাকার উত্তরা ভাড়া বাসায়। 2009 সালের 25 ফেব্রুয়ারি অভিযোগ রয়েছে ভারতের নির্দেশে শেখ হাসিনা পিলখানায় হত্যাকাণ্ড চালান। সেদিন সেখানে কর্মরত তার কোর্সমেট শহীদ ক্যাপ্টেন মোহাম্মদ মাজহারুল হায়দার বগুড়া ক্যান্টনমেন্টে থাকা জাহিদকে ফোনে জানিয়েছে বিডিআরের পোশাকে কিছু অচেনা হিন্দিভাষী ব্যক্তি অফিসারদের হত্যা করে। পিলখানা বিদ্রোহে ভারতের সম্পৃক্ততা ও ভেতরের বিশ্বাসঘাতকদের স্পর্শকাতর তথ্য জেনে যাওয়ায় শেখ হাসিনা সরকারের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে ছিলেন। নজরদারি এড়াতে উত্তরা থেকে রূপনগরে বাসা বদলে সপরিবারে বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিলেন জাহিদ, কিন্তু সেই সুযোগ দেয়নি স্বৈরাচার হাসিনার খুনি বাহিনী। 2016 সালের 12 সেপ্টেম্বর রাত 11টার দিকে মিরপুর রূপনগরের বাসা থেকে জাহিদকে হাত বেঁধে নিচে এনে সরাসরি গুলি করে হত্যা করে রূপনগর থানা পুলিশ ও সিটিডিসি। তৎকালীন সিটিডিসি প্রধান মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মামলার এজাহারে পুলিশের উপর চাকু ও পিস্তল নিয়ে হামলার নাটক সাজিয়ে 29 রাউন্ড গুলির কথা বলা হয়। অথচ প্রত্যক্ষদর্শী ও ফরেনসিক প্রমাণ বলছে মৃত্যুর আগে মধ্যযুগীয় বর্বরতায় তার 2 হাত কাঁধ থেকে মুচড়ে ভেঙে চামড়ার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। প্রচন্ড টর্চার ও শ্বাসবোধের পর নির্দয়ভাবে চোখ তুলে ফেলা হয় তার। সমালোচনা রয়েছে এটি কোনো ক্রসফায়ার ছিল না, ছিল পিলখানার সাক্ষীকে স্তব্ধ করার ঠান্ডা মাথার। বর্বরতা এখানেই থেমে থাকে। জাহিদকে হত্যার 1 ঘন্টা আগে রাত 10টায় তার স্ত্রী জেবুনাহার শিলা এবং 5 বছর ও 1 বছরের 2 অবুঝ শিশুকে চোখ বেঁধে তুলে নেওয়া হয়। ডিবির অন্ধকার আয়না ঘরে জাহিদকে জঙ্গি বলে আদালতে জবানবন্দি দিতে জেবুনাহারের উপর চলে অমানবিক নির্যাতন। অস্বীকৃতি জানালে তাকে দেয়া হয় স্বামীর হত্যার মতো পরিণতির হুমকি। অভিযোগ ছিল তারা বিভিন্ন জনের ছবি রেখে জানো আমি কি চিনি না, আমি যা জানি সেটা তারা বিশ্বাস করছিল। জঙ্গিদের বিভিন্ন জায়গায় ফায়ার চালিয়ে সবাইকে মেরে ফেলার হুমকি ছিল। 7 দিন পর 5 বছরের বড় মেয়ে জুনাইরাকে জাহিদের নানার বাড়ি পাঠানোর কথা বলে নিয়ে যায় তৎকালীন ডিবি পুলিশ। অথচ 10 সেপ্টেম্বর আজিমপুরে সাজানো অভিযান চালিয়ে অবুঝ শিশু জুনাইরাকে জঙ্গি হিসেবে উদ্ধার করার নাটক প্রচার করা হয়। জুনাইরা বলেন বাবা মার সাথে সবার সাথেই ছিলাম, পরে আম্মুর সাথে আজিমপুরে ওখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আমাকে বসিয়ে ছবি তোলা হয়েছে। এরপর আরেকটা মাইক্রো করে ওই ভিকটিম সেন্টারে কয়েকজন নিয়ে গিয়েছে। পরে আমি এলাম, আমার নানা নানুরা এসে আমাকে নিয়ে গিয়ে ছোট মেয়েকে নিয়ে দীর্ঘ 4 মাস 7 দিন আয়না ঘরে থাকার পর 2016 সালের 24 ডিসেম্বর আশকোনার একটি বাসা থেকে জেবুন্নাহারকে উদ্ধারের নতুন গল্প ফাঁদে পুলিশ। ডিবি কার্যালয়ের 16 দিনের টর্চারের পরে জাহিদের বিরুদ্ধে একটি এবং তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মিথ্যা জঙ্গি মামলা দিয়ে পাঠানো হয় কাসিমপুর কারাগারে। বিনা বিচারে 4 বছর বন্দী থাকার পর 2020 সালে জামিন পান জেবুনাহার, কিন্তু স্বামী হত্যার বিচার চাইতে পারেন স্বৈরাচারের ভয়। 2022 সালের 31 আগস্ট শেখ হাসিনার নির্দেশে জামিন বাতিল করে ফের জেবুন্নাহারকে অন্ধকার কারাগারে পাঠানো। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সেই বছরের 31 আগস্ট অবশেষে জেল থেকে মুক্ত হন জেবুন্নাহার। দীর্ঘ 8 বছর পর সমাজের বুকে জঙ্গি পরিবার হিসেবে লাঞ্ছিত হওয়ার পর এখন স্বামীর হত্যার বিচার ও উচ্চ পর্যায়ের স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন তিনি। জানান চিফ প্রসিকিউটরের কাছে একটি আবেদন দিয়েছে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন ভিকটিম পরিবার, যারা 2টি শিশু নিয়ে 4 মাস 7 দিন অবস্থান করে। কারণ হলো আবেদনকারী জেন্নেশা ইসলাম তার স্বামী মেজর জাহিদ অত্যন্ত প্রতিভাবান অফিসার ছিলেন। মাত্র 30 টাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মালিক হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামের মরদেহ দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে থাকলেও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। 2.5 বছর পর আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়, যা আজও তার পরিবার খুঁজে পান। 303 হলো আঞ্জুমানের সিরিয়াল নম্বর। আর আমাদের রেকর্ডে যে আঞ্জুমানদের দাফন হয় ওই দাফনের সিরিয়াল আসছে, কিন্তু কবরের সিরিয়াল নেই। গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেবুন্নাহারের পৃথক অভিযোগের ভিত্তিতে অবশেষে আইনি লড়াই শুরু। বৃহস্পতিবার মামলার প্রধান আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হককে গ্রেফতার দেখিয়ে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর বিচারপীঠ। এছাড়া আসামির তালিকায় রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিবি প্রধান মনিরুল ইসলাম, সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, ডিসি মাসুদ আহমেদ, ডিসিডিবি কৃষ্ণপদ রায় ও রূপনগর থানার ওসি শাহিদ আলম সহ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা। এই অবস্থায় হাসিনা সরকারের এমন জঘন্য ঘটনা সামনে আসার পর প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক। প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সামাজিক মাধ্যমে
গণমাধ্যমে এক পোস্টে উল্লেখ করেন, মেজর জাহিদকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছিল। এটি বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। রাষ্ট্রের একজন প্রতিভাবান সেনা কর্মকর্তাকে উগ্রবাদী সাজিয়ে হত্যার মিথ্যা বয়ান তৈরি করেছিল প্রথম আলো। তিনি প্রথম আলো ও পত্রিকার সম্পাদক মতিউর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, আন্তর্জাতিক সব সংস্থার কাছে এই গণমাধ্যমের ভণ্ডামি ও দ্বৈত ভূমিকা তুলে ধরা হয়। একই সঙ্গে জাহিদুল ইসলামের পরিবারের প্রতি সার্বভৌমত্ব বিরোধী ভূমিকার অভিযোগে প্রথম আলোর বিরুদ্ধে দ্রুত মামলা করার আহ্বান জানান। অন্যদিকে হেফাজত নেতা মুফতি হারুন ইজহার প্রশ্ন তুলেছে, এখন প্রথম আলোর কি বিচার হবে? তার অভিযোগ, তৎকালীন পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম যদি সরাসরি খুনি হন, তবে প্রথম আলো ছিল সেই হত্যাকাণ্ডের বৈধতা উৎপাদনকারী। শুধু মেজর জাহিদ নয়, তার মতো অনেকের হত্যার কারিগর ছিল প্রথম আলোচক্র বলেও দাবি করেন তিনি। একইভাবে এ বিষয়ে নিজের ফেসবুকে একটি লম্বা পোস্ট দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ন শাহ। তার পোস্টে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবিতে ভূষিত অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামকে অতীতে কোনো প্রমাণ ছাড়াই জঙ্গি হিসেবে উপস্থাপন করেছিল প্রথম আলো ও ডেইলি স্টার। তিনি আরও অভিযোগ করেন, জাহিদুল ইসলাম নিহত হওয়ার পর সেই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার মতো বর্ণনা প্রচারেও ভূমিকা রেখেছে পত্রিকা দুটি। পোস্টে শায়ের আরও বলেন, অতীতে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে সমালোচনামূলক অবস্থান নেওয়া এই দুই পত্রিকার সম্পাদককে বর্তমানে তারেক রহমানের প্রেস মিটে দেখা যাচ্ছে, যা তিনি আইরনি হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বেসামরিক তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের জন্য দ্য ডেইলি স্টারের সমালোচনা করেন। তার মতে, প্রতিবেদনে নতুন কোনো তথ্য উন্মোচিত হয়নি, বরং দীর্ঘদিনের বিতর্কে সস্তা প্রলেপ দেওয়ার চেষ্টা করা হয়। সবশেষে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ট্রান্সকম গ্রুপের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ন্যারেটিভ তৈরির অভিযোগ এনে শায়ের বলেন, এখন সময় এসেছে সংশ্লিষ্ট সম্পাদকদের জবাবদিহিতার আওতায় আনার এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের জঙ্গি হিসেবে উপস্থাপন ও রাজনৈতিক নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার পেছনের কারণ জনগণের সামনে তুলে ধরা। এদিকে দেশে হাসিনা ও তার পুলিশদের এমন অমানবিক কর্মকাণ্ড যখন আলোচনায়, তখন হাসিনার পালিত সাবেক কাউন্টার টেরোরিজম প্রধান ও মেজর জাহিদ হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকা পুলিশ কর্মকর্তা পলাতক মনিরুল ইসলামের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম হয়েছে। বিডিআর বিদ্রোহের পটভূমি এবং মেজর জাহিদের উগ্রবাদে জড়ানোর দাবি প্রমাণ করতে তিনি দৈনিক প্রথম আলোর একটি পুরনো প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করেছেন। এর ফলে জনমনে প্রশ্ন উঠেছে, অতীতে জঙ্গি বিরোধী অভিযানের নামে সাজানো নাটকের বৈধতা দিতে প্রথম আলো ও ডেইলি স্টারকে মূল হাতিয়ার করা হয়েছিল। অভিযোগ রয়েছে, এভাবেই হাসিনা সরকারের একের পর এক গুম, খুন, হত্যা ও জঙ্গি নাটক সাজিয়ে তার বৈধতা দিত প্রথম আলো ও ডেইলি স্টার। স্বৈরাচারের দোসর ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নির্দোষ মানুষকে জঙ্গি বানানোর এই কারিগরদের বিচার কবে হবে, সেই প্রশ্ন এখন পুরো জাতির। MS মাল্টিমিডিয়া, সত্যের সন্ধানে প্রতিদিন।